আজকে আমরা ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে সেখানে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করতে পারবে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই পিডিএফগুলো। পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে প্রথমে দেওয়া আছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। এখানে একটি প্যাসেজ প্রথমে দেওয়া হয়েছে লেসন 7 থেকে কিংস টেল, সেখান থেকে দেওয়া হয়েছে প্যাসেজটা। এই প্যাসেজটিকে ভালোভাবে পড়তে হবে, তারপর নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। ঠিক আছে, দেখো কি বলা হয়েছে প্যাসেজটার মধ্যে। ম্যানি হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো ইংল্যান্ড ওয়াজ রুলড বাই আ কিং কল্ড উথার পেনড্রাগন। তো ম্যানি মানে হচ্ছে অনেক, হান্ড্রেডস মানে কি শত শত, অফ ইয়ার্স অ্যাগো মানে হচ্ছে বছর আগে। তো অনেক শত শত বছর আগে ইংল্যান্ড ওয়াজ রুলড মানে ইংল্যান্ড শাসিত হতো। রুলড মানে কি শাসন করা। তো ইংল্যান্ড শাসিত হতো বাই আ কিং একজন রাজার দ্বারা, কল্ড উথার পেনড্রাগন মানে উথার পেনড্রাগন নামে একজন রাজার দ্বারা ইংল্যান্ড শাসিত হতো অনেক শত শত বছর আগে। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল ওয়াজ ফেয়ার টু এভরি ওয়ান। তো দ্য কিং মানে কি রাজা, হু ওয়াজ ফ্রেন্ড যে ছিল বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর এবং রক্ষাকর্তা, প্রোটেক্টর মানে রক্ষাকর্তা, টু অল হিজ পিপল তার সমস্ত মানুষদের অর্থাৎ সেই রাজ্যের সমস্ত জনগণের আর কি, জনগণের তিনি ছিলেন বন্ধু আর কি এবং তাদের রক্ষাকর্তা। ওয়াজ ফেয়ার টু এভরি ওয়ান এবং তিনি কেমন ছিলেন, প্রত্যেকের কাছেই, ফেয়ার মানে কি সবার কাছে তিনি ছিলেন সমান, সবাইকে তিনি সমান চোখে দেখতেন। দ্য পিপল অফ ব্রিটেন লিভড in peace and happiness, tending their flocks and tilling their fields. তো দ্য পিপল মানে কি মানুষজন, অফ ব্রিটেন মানে ব্রিটেনের মানুষজন, লিভড বসবাস করতো, ইন পিস মানে শান্তিতে, অ্যান্ড হ্যাপিনেস এবং সুখে, টেন্ডিং দেয়ার ফ্লোক্স, ফ্লোক্স বলতে এখানে গবাদি পশু, ঠিক আছে, টেন্ডিং দেয়ার ফ্লোক্স মানে গবাদি পশুপালন করে, অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, ফিল্ডস বলতে কি জমি বা ক্ষেত, টিলিং বলতে এখানে চাষ করা এবং জমি চাষ করে। তো জমি চাষাবাদ করে এবং পশুপালন করে ইংল্যান্ডের মানুষজন কিন্তু সুখে শান্তিতেই বসবাস করত। ওকে, এই উথার পেনড্রাগনের আমলে। কিং উথার পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি আইগ্রেন অ্যান্ড হ্যাড আ সন। তো এই কিং উথার পেনড্রাগন রাজা উথার পেনড্রাগন হ্যাড ম্যারিড মানে বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি সুন্দরী মহিলা আইগ্রেন, তার নাম হচ্ছে আইগ্রেন, এই আইগ্রেনকে বিবাহ করেছিলেন, অ্যান্ড হ্যাড আ সন এবং তাদের একটা পুত্র সন্তান ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রন। তো দিস চাইল্ড মানে এই শিশুটি, এই যে শিশুটি জন্মগ্রহণ করেছিল পুত্র সন্তানটি, এই ছিল ওয়াজ মানে কি ছিল কি, দ্য হেয়ার, হেয়ার বলতে এখানে উত্তরাধিকারী, টু দ্য রয়্যাল থ্রোন, থ্রোন মানে সিংহাসন, এখানে রয়্যাল থ্রোন বলতে রাজ সিংহাসন। তো রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিল হচ্ছে এই শিশুটা। তারপর দেখো দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বোর্ন। তো দ্য কিং অ্যান্ড দ্য কুইন মানে রাজা এবং রানী, ডায়েড মানে মারা গিয়েছিলেন, সুন আফটার দ্য বেবি বয়, বেবি বয় মানে কি, বেবি মানে কি বাচ্চা, বয় মানে ছেলে, তো বাচ্চা ছেলেটি ওয়াজ বোর্ন মানে জন্মগ্রহণ করা আর কি। তো বাচ্চা ছেলেটি জন্মগ্রহণ করার পরেই কিন্তু এই রাজা এবং রানী মারা গিয়েছিলেন। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, এটা ছিল একটা খুব কঠিন সময়, ঠিক আছে, যেহেতু রাজা রানী মারা গিয়েছিলেন, রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে, তো সময়টা ছিল কঠিন সময়। ম্যানি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রন। তো ম্যানি মানে কি অনেক, অফ দ্য কিংস অপোনেন্টস, অপোনেন্টস মানে হচ্ছে বিরোধী, তো রাজার অনেকেই বিরোধী ছিল, সেই বিরোধীরা কী করছিল, ওয়ার লুকিং মানে খুঁজছিল বা তারা পরিকল্পনা করছিল আর কি, ঠিক আছে, উপায় খুঁজছিল, টু সিজ বলতে এখানে বাজেয়াপ্ত করা, দ্য থ্রন, থ্রন মানে হচ্ছে সিংহাসন। তো তারা সিংহাসন বাজেয়াপ্ত করার জন্য বা সিংহাসনটিকে দখল করার জন্য রাজার যে বিরোধী ছিল আর কি, তারা বিভিন্ন উপায় বা বিভিন্ন পরিকল্পনা খুঁজছিল। কিং উথার পেনড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স, মার্লিন আ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। তো দেখো কিং উথার পেনড্রাগন মানে রাজা উথার পেনড্রাগন হ্যাড মানে ছিল, রাজা উথার পেনড্রাগনের ছিল কি ছিল, টু ওয়াইজ কাউন্সিলার্স, দুজন ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিমান এরকম। তো দুজন বুদ্ধিমান কাউন্সিলার্স ছিল, মানে কাউন্সিলার্স বলতে গেলে উপদেষ্টা, রাজাকে উপদেশ দিতেন এরকম। তো রাজার দুজন বুদ্ধিমান উপদেষ্টা ছিলেন, যাদের মধ্যে একজনের নাম হচ্ছে মার্লিন,
এবং তিনি কেমন লোক ছিলেন? প্রফেট। প্রফেট বলতে নবী আর কি, ঠিক আছে, অর্থাৎ যিনি একজন হচ্ছে ধার্মিক লোক আর কি, এরকম। তো প্রফেট অ্যান্ড ম্যাজিশিয়ান, এবং তিনি একজন ম্যাজিশিয়ানও ছিলেন, অর্থাৎ জাদুকর ছিলেন আর কি, ঠিক আছে, কে? এই মার্লিন। অ্যান্ড দ্য ব্রেভ নাইট, এবং আরেকজন ছিলেন সাহসী নাইট, যার নাম হচ্ছে স্যার উলফিয়াস। তো এই স্যার উলফিয়াস আর হচ্ছে মার্লিন, এই দুজন ছিলেন রাজার দুজন বিশ্বস্ত বা বুদ্ধিমান দুজন কাউন্সিলার্স, অর্থাৎ উপদেষ্টা। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তো দেখো, মানে কি তারা বলতে এই মার্লিন আর উলফিয়াসকে বোঝানো হচ্ছে। তো ওয়ার গ্রেটলি ট্রাস্টেড মানে বিশ্বস্ত, আর গ্রেটলি ট্রাস্টেড দেওয়া আছে, অর্থাৎ ভীষণভাবে বিশ্বস্ত ছিল আর কি তারা, বাই দ্য রয়্যাল ফ্যামিলি, এই রাজ পরিবারের দ্বারা, অর্থাৎ রাজ পরিবার এই স্যার উলফিয়াস আর মার্লিনকে ভীষণ বিশ্বাস করতেন। এরপর দেখো, when the king and the queen were no more, the two counselors met Sir Ector, the trustworthy, a royal subject to the king, on a cold and windy midnight. তো when মানে কি যখন দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা এবং রানী, ওয়ার নো মোর, আর ছিল না, অর্থাৎ মারা গিয়েছিলেন, দ্য টু কাউন্সিলার্স, তখন এই দুজন কাউন্সিলার্স অর্থাৎ মার্লিন আর স্যার উলফিয়াস, এই দুজন কাউন্সিলার্স কী করলেন? মিট, সাক্ষাৎ করলেন। কার সাথে? স্যার এক্টরের সঙ্গে তারা সাক্ষাৎ করলেন। এই স্যার এক্টর কে ছিলেন? তিনি ছিলেন একজন দ্য ট্রাস্ট ওর্দি মানে বিশ্বস্ত, লয়াল সাবজেক্ট মানে অনুগত একজন প্রজা, অফ দ্য কিং রাজার, ঠিক আছে, যে রাজা মারা গিয়েছিলেন আর কি, রাজা কিং উথার পেনড্রাগন, ঠিক আছে, তার একজন বিশ্বস্ত একজন প্রজা ছিলেন, ঠিক আছে, এবং অনুগত এবং বিশ্বস্ত একজন প্রজা ছিলেন কে? স্যার এক্টর। এবং এই স্যার এক্টরের সঙ্গে দেখা করলেন কে? স্যার উলফিয়াস আর হচ্ছে এই মার্লিন, ঠিক আছে। কখন দেখা করছিলেন? দেখো এখানে দেওয়া আছে, অন আ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট। কোল্ড মানে ঠান্ডা, উইন্ডি মানে বাতাস বইছে এরকম, ঠিক আছে, বাতাস বইছে এরকম একটা মিডনাইট মানে মধ্যরাত্রি, অর্থাৎ মাঝরাতে। এই ঠান্ডা বাতাস বইছে এরকম একটা মাঝ রাতে এই স্যার উলফিয়াস এবং হচ্ছে মার্লিন স্যার এক্টরের সঙ্গে দেখা করলেন, যিনি ছিলেন এই যে স্যার এক্টর, যিনি ছিলেন হচ্ছে রাজার একজন বিশ্বস্ত প্রজা, ঠিক আছে, এবং অনুগত একজন প্রজা। তো এইরকম এই পর্যন্ত আমাদের প্যাসেজটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্যাসেজটার সম্পূর্ণ বাংলা অর্থ এখানে দেওয়া আছে লাইন বাই লাইন, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে এটাও পড়ে নিতে পারো। এরপর চলো আমরা এই এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার উত্তরগুলো আমরা দেখব। নাম্বার এতে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিতে হবে। প্রশ্নে মানে 1 নম্বর করে 3টি প্রশ্নের জন্য 3 নম্বর দেওয়া আছে। তো 1 নম্বর থেকে বলা হচ্ছে লেডি আইগ্রেন ওয়াজ দ্য কিংস ডটার, সিস্টার, ওয়াইফ আর নিস। তো লেডি আইগ্রেন এই রাজা বলতে এখানে উথার পেনড্রাগনের কথা বলা হচ্ছে। তো উথার পেনড্রাগনের কে ছিলেন? এই আইগ্রেন তার ওয়াইফ মানে কি স্ত্রী ছিলেন। তো অপশান সি এটা সঠিক উত্তর হবে আমাদের। এরপর দেখুন, মার্লিন অ্যান্ড উলফিয়াস মেট স্যার এক্টর। মার্লিন এবং যে উলফিয়াস এরা স্যার এক্টরের সঙ্গে দেখা করেছিলেন, ঠিক আছে। তো কখন দেখা করেছিলেন? অ্যাট ডন মানে ভোরবেলায়, অন আ কোল্ড নাইট একটা ঠান্ডা রাত্রিতে, অ্যাট নুন দুপুরবেলায়, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়। তো সঠিক উত্তর অপশান বি এরটা হবে, অন আ কোল্ড নাইট একটা ঠান্ডা রাত্রিতে। তারপর 3 নম্বর জায়গায় দেখো, দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রন অফ ইংল্যান্ড আফটার দ্য ডেথ অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়াজ। অর্থাৎ রাজা এবং রানীর মৃত্যুর পরে ইংল্যান্ডের যে রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিল সেটা কি? দ্য ব্রাদার অফ দ্য লেট কিং, দ্য নেফিউ অফ দ্য লেট কিং, আ ব্যারন, দ্য সন অফ দ্য লেট কিং। উত্তর কী হবে? অপশান ডি এরটা, দ্য সন অফ দ্য লেট কিং। লেট কিং বলতে মৃত রাজা, মৃত রাজার পুত্র সন্তান ছিল একটা, সেই ছিল রাজ পরিবারের রাজ সিংহাসনের উত্তরাধিকারী। এখানে আমাদের অপশান ডি এরটা সঠিক উত্তর হবে। নেক্সট নাম্বার বিতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে বলা হচ্ছে। প্রশ্নে মানে 1 নম্বর করে, দুটির জন্য 2 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ, টু দ্য পিপল অফ ইংল্যান্ড উথার পেনড্রাগন ওয়াজ। দেখেন দেখো, টু দ্য পিপল অফ ইংল্যান্ড উথার পেনড্রাগন ওয়াজ মানে উথার, এই যে টু দ্য পিপল মানে উথার পেনড্রাগন, রাজা যে উথার পেনড্রাগন ছিলেন আর কি ইংল্যান্ডের রাজা, সেটা ইংল্যান্ডের মানুষদের কাছে কেমন ছিলেন তিনি? তো তিনি ছিলেন আ ফ্রেন্ড, একজন বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর এবং রক্ষাকর্তা। তো এই অংশটুকু এখানে লিখতে হবে, আমাদের প্যাসেজের মধ্যেই আছে, সেখান থেকে তোমাদের লিখতে হবে দেখে দেখে। 2 নম্বর হচ্ছে, ইন ইংল্যান্ড আর ডিফিকাল্ট টাইম বিগেন হোয়েন, মানে ইংল্যান্ডে একটা কঠিন সময় শুরু হয়েছিল। কখন সময়টা ছিল? যখন রাজা এবং রানী মারা গিয়েছিল। তো আমরা কী লিখবো? দ্য কিং অ্যান্ড দ্য
কুইন হ্যাড ডাইড, যখন কিং এবং কুইন মারা গিয়েছিলেন সেই সময় ইংল্যান্ডে একটা কঠিন সময় এসেছিল। নাম্বার সিতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, এগুলো পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 2 নম্বর করে, 3টির জন্য এখানে 6 নম্বর দেওয়া আছে। নাম্বার 1, হাউ ডিড দ্য পিপল অফ ব্রিটেন লিভ আন্ডার দ্য রুল অফ কিং উথার পেন্ডাগন, মানে হচ্ছে কি এই কি রাজা উথার পেন্ডাগনের শাসনকালে ইংল্যান্ডের যে মানুষজন তারা কীভাবে বসবাস করতো, তারা সুখে শান্তিতে বসবাস করতো, নিজেদের পশুপালন এবং চাষাবাদ করে সুখে শান্তিতে কিন্তু বসবাস করতো। তো সেই অংশটা আমাদের এখানে লিখতে হবে। তো কি লিখবো? দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস টেন্ডিং দেয়ার ফ্লোকস অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস আন্ডার দ্য রুল অফ কিং উথার পেন্ডাগন। ওকে, এরপরে দেখো নাম্বার 2, হু ওয়ার দ্য ওয়াইজ কাউন্সিলার্স অফ দ্য কিং উথার পেন্ডাগন, মানে রাজা উথার পেন্ডাগনের দুজন যে বুদ্ধিমান কাউন্সিলার্স বা উপদেষ্টা ছিলেন তারা কে? তারা কে কে ছিল? একজন হচ্ছে দেখো আমরা এখানে উত্তরটা লিখেছি, একজন হচ্ছে স্যার উলফিয়াস আর একজন হচ্ছে মার্লিন, এই দুজন ছিলেন। তো আমরা উত্তরটা দেখো এভাবে লিখবো, দ্য ওয়াইজ কাউন্সিলার্স অফ দ্য কিং উথার পেন্ডাগন, মানে কিং উথার পেন্ডাগনের যে দুজন বুদ্ধিমান কাউন্সিলর ছিলেন, ঠিক আছে, ওয়ার মানে তারা ছিলেন কে? মার্লিন। এবং মার্লিন সে লোকটা কেমন ছিলেন? আ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান, একজন জাদুকর ছিলেন এবং তিনি একজন নবী ছিলেন, মানে ধার্মিক একজন লোক ছিলেন। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, এবং সাহসী নাইট স্যার উলফিয়াস, অর্থাৎ স্যার উলফিয়াস আর হচ্ছে মার্লিন, এই দুজনই হচ্ছে রাজার কাউন্সিলর ছিলেন, ঠিক আছে। তারপর নাম্বার 3, হু ওয়াজ মার্লিন অ্যান্ড হু ওয়াজ স্যার উলফিয়াস, অর্থাৎ কে ছিল মার্লিন আর কে ছিল স্যার উলফিয়াস। তো মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস ওয়ার দ্য টু ওয়াইজ কাউন্সিলার্স অফ দ্য কিং উথার পেন্ডাগন, রাজা উথার পেন্ডাগনের দুজন বুদ্ধিমান উপদেষ্টা ছিলেন রাজা মার্লিন আর স্যার উলফিয়াস, এই দুজন। তারপর নাম্বার ডিতে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ ঠিক হলে তার পাশে টি লিখবে, ভুল হলে এফ লিখতে হবে, এবং কেন ঠিক আর কেন ভুল তার সঙ্গে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, ঠিক আছে। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 দেওয়া আছে স্যার উলফিয়াস ওয়াজ আ ম্যাজিশিয়ান, তো স্যার উলফিয়াস ওয়াজ আ ম্যাজিশিয়ান, এটা ঠিক না ভুল? স্যার উলফিয়াস কিন্তু ম্যাজিশিয়ান ছিলেন না, ঠিক আছে। মার্লিন ম্যাজিশিয়ান ছিলেন এবং তিনি একজন প্রফেট ছিলেন, আর স্যার উলফিয়াস হচ্ছে একজন ব্রেভ নাইট, সাহসী নাইট ছিলেন। তো এটা আমাদের কী হবে? এফ হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে? অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, অর্থাৎ স্যার উলফিয়াস ছিলেন একজন ব্রেভ নাইট, সাহসী একজন নাইট ছিলেন। তারপর 2 নম্বর হচ্ছে স্যার এক্টর ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি কাউন্সিলার্স অফ দ্য লেট কিং, স্যার এক্টর মৃত রাজার একজন কী বলে একজন বিশ্বস্ত একজন কাউন্সিলার ছিলেন স্যার এক্টর, এটাও কিন্তু ভুল তথ্য। তো স্যার এক্টর কী ছিলেন? মৃত রাজার একজন লয়াল সাবজেক্ট এবং একজন অনুগত প্রজা ছিলেন। তো এটা আমাদের কী হবে? এফ হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? এক্টর দ্য ট্রাস্টওয়ার্দি আর লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, রাজার একজন অনুগত প্রজা ছিলেন এই স্যার এক্টর। তারপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া আছে যেটা আমাদের বইতে নেই, ঠিক আছে। তো চলো প্যাসেজটা আমরা পড়ে নিই। কী বলা হচ্ছে 2 নম্বর দেখে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্যাসেজটি পড়ে তার নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। কী দেওয়া আছে এখানে? ইন দ্য সেন্ট্রাল পার্ট অফ আফ্রিকা দেয়ার ইজ আ ক্লাস অফ স্ট্রেঞ্জ পিপল কল্ড দ্য পিগমিস। তো ইন দ্য সেন্ট্রাল পার্ট অফ আফ্রিকা, মানে আফ্রিকার একেবারে মধ্য অংশে, দেয়ার ইজ আ ক্লাস অফ স্ট্রেঞ্জ পিপল, মানে এক ধরনের অদ্ভুত মানুষ সেখানে রয়েছে, কল্ড দ্য পিগমিস, এবং তাদেরকে বলা হয় পিগমিস নামে পরিচিত সেই মানুষগুলো। নান অফ দেম ইজ অ্যাবাভ 4 feet টল, মানে তাদের কেউই কিন্তু 4 ফুটের বেশি উঁচু নয়, লম্বা নয়। দে ওয়ার নিদার হোয়াইট নর ব্ল্যাক, তারা কালোও নয় আবার সাদাও নয়। বাট আর অফ চকোলেট কালার, এবং তাদের গায়ের রঙটা কি? চকোলেট কালারের, ঠিক আছে, চকোলেটের মতো রঙ, বাদামি রঙ আর কি। দেন হ্যাভ আ ফ্ল্যাট ফেস উইথ আ লার্জ মাউথ, তো দে হ্যাভ আ ফ্ল্যাট ফেস, তাদের মুখটা কি? ছ্যাপা আর কি, ঠিক আছে। ফ্ল্যাট বলতে কি ছ্যাপা যেটাকে বলা হয় আর কি, লম্বা নয় আর কি। উইথ আ লার্জ মাউথ, এবং তাদের মুখটা অনেক বড়। দেয়ার টিথ আর ভেরি স্ট্রং, তাদের দাঁতগুলি ভীষণ শক্ত। ইট ইজ সেড দ্যাট দে ক্যান বাইট থ্রু আ বল অফ লেড,
ঠিক আছে। লেড এক ধরনের ধাতু, ঠিক আছে। তো এটা বলা হয় যে তারা এই যে ধাতু মানে লেডের যে বল আর কি, সিসা, লেড মানে সিসা আর কি, এই সিসার বলকে তারা কিন্তু কামড়াতে পারে আর কি, এত তাদের দাঁতটা শক্ত। নেক্সট হচ্ছে দ্য পিগমিস লিভ বাই হান্টিং অ্যান্ড ফিশিং। তো এই যে পিগমিসরা এরা মানে জীবন ধারণ করতো কী দিয়ে, হান্টিং মানে হচ্ছে শিকার করে, অ্যান্ড ফিশিং মানে মাছ ধরে আর কি, মাছ ধরে এবং পশু শিকার করে তারা তাদের যে মানে জীবন ধারণ করতে বা জীবিকা নির্বাহন করে। দে হ্যাভ গ্রেট স্কিল উইথ দ্য বাউ অ্যান্ড দ্য অ্যারো। তো দে হ্যাভ গ্রেট স্কিল, তাদের একটা খুব দক্ষতা রয়েছে, ভীষণ দক্ষতা রয়েছে কিসের ওপর, উইথ দ্য বউ অ্যান্ড অ্যারো মানে তীর ধনুক চালাতে তারা ভীষণ দক্ষ, তাদের এই দক্ষতা রয়েছে। দে নো ম্যানি পয়জনস অ্যান্ড ইউজ দেম অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যারোস। দেখো দে নো মানে তারা জানে, ম্যানি পয়জনস মানে কি বিষ বা বিষাক্ত জিনিস, ঠিক আছে, সেগুলো জানে আর কি, অ্যান্ড এবং ইউজ দেম এবং সেগুলোকে ইউজ করে, এই পয়জন বা বিষাক্ত বা বিষ জিনিসগুলোকে তারা ইউজ করে বা ব্যবহার করে কোথায়, অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যারোস মানে তীরের মাথায় আর কি। এরা তীরের যে ফলা হয় আর কি, যেটা কোনো পশু বা কিছুকে যেটা মানে তার ভেতরে যেটা বিঁধে যায় আর কি, সেই তার মাথায় এই বিষাক্ত জিনিসটা তারা লাগিয়ে দেয়, ঠিক আছে, যাতে সে মানে বিঁধার পরে বাঁচতে না পারে আর কি, ঠিক আছে, মারা যায়। দে লিভ ইন দ্য মিডস অফ দ্য ফরেস্ট, তারা বনের একেবারে মাঝখানে, ঠিক আছে, মিডস বলতে কি মাঝখানে, বনের মাঝখানেই তারা কী করে থাকে আর কি বা বসবাস করে। অ্যাজ দ্য ফরেস্ট আর ফুল অফ ওয়াইল্ড বিস্ট, যেহেতু এই যে জঙ্গল বা বন, সেটা জঙ্গলে কিন্তু বিস্ট বলতে ওয়াইল্ড বিস্ট মানে বন্য পশু পাখিতে বা বন্য পশুতে কিন্তু ভর্তি সেই জঙ্গল। দে ডু নট থিঙ্ক ইট সেফ টু লিভ অন দ্য গ্রাউন্ড, তাই তারা ডু নট থিঙ্ক তারা মনে করে না, ইট সেফ এটা সেফ মানে কি নিরাপদ, টু লিভ মানে বসবাস করা, অন দ্য গ্রাউন্ড মানে হচ্ছে নিচে, তো এই নিচে বসবাস করা তারা নিরাপদ বলে মনে করে না, যেহেতু জঙ্গলটা হিংস্র জন্তুদের ভরা। সো দে মেক, সুতরাং তারা তৈরি করে দেয়ার হার্টস তাদের কুঁড়ে ঘর, অন দ্য পোর্স মানে হচ্ছে খুঁটির মাথায়, ঠিক আছে, 10 to 12 ফিট হাই, 10 থেকে 12 মানে ফিট ওপরে উঁচুতে, ঠিক আছে, 10 থেকে 12 ফুট মানে খুঁটি পুঁতে তারা তাদের যে বাসস্থান সেটা ওপরে তৈরি করে, ঠিক আছে। দ্য পিপল গেট ইন টু দেম উইথ দ্য হেল্প অফ ল্যাডার্স মানে কি মই। তো দ্য পিপল মানে মানুষরা, এই মানুষজন সেখানে যারা থাকে আর কি, তারা কী করে, এরা গেট ইন টু দেম এই তাদের সেই 12 ফুট খুঁটির মাথায় যে ঘরটা তারা কুঁড়ে ঘরটা বানায়, সেখানে ওঠার জন্য তারা একটা ল্যাডার মানে কি মই ব্যবহার করে, মই দিয়ে ওঠে, ঠিক আছে। দেয়ার হার্টস আর মোস্টলি মেড অফ লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অফ ট্রিজ। তো দেয়ার হার্টস তাদের কুঁড়ে ঘরগুলি আর মোস্টলি মেড বেশিরভাগই তৈরি, অফ লিভস মানে পাতা দিয়ে, অ্যান্ড ব্রাঞ্চেস এবং ডালপালা দিয়ে, অফ ট্রিজ মানে গাছের পাতা এবং ডালপালা দিয়েই তাদের যে ঘরগুলো, সেই কুঁড়ে ঘরগুলো সেগুলো তৈরি। তো এই হচ্ছে আমাদের একটি আনসিন প্যাসেজ, এটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে, এটা থেকে তোমরা ভিডিওটিকে পজ করে বাংলাটা এখান থেকে পড়তে পারো। দেখো এখানে আমাদের যে প্রশ্ন দেওয়া হয়েছে নাম্বার এতে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যে প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে চার্টটিকে পূরণ করতে হবে, প্রশ্নের মান 1 করে 5টির জন্য 5 নাম্বার দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে হ্যাবিটেট অফ পিগমিস। এই পিগমিসদের হ্যাবিটেট কোথায়, হ্যাবিটেট বলতে বাসস্থানটা কোথায়, সেন্ট্রাল পার্টস অফ আফ্রিকার একেবারে সেন্ট্রাল পার্টস মানে মধ্যভাগে, ঠিক আছে, আফ্রিকার মধ্যভাগে এরা থাকে এই পিগমিসটা। তারপর দেখো দেয়ার অ্যাভারেজ হাইট, তাদের অ্যাভারেজ হাইট মানে উচ্চতাটা কেমন, 4 ফুটের বেশি কিন্তু নয়, তো 4 ফিট লিখতে পারি আমরা এখানে। তারপরে হচ্ছে দেয়ার কালার, তাদের গায়ের রং কেমন, গায়ের রংটা হচ্ছে কি বাদামি রঙের, ঠিক আছে, অর্থাৎ চকোলেট কালার, তো এখানে আমরা লিখলাম চকোলেট কালার। তারপর দেয়ার লাইভলিহুড, তাদের জীবনযাত্রা তারা কীভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করে আর কি, পশুপালন বলতে পশু শিকার করে আর হচ্ছে মাছ ধরে, তো হান্টিং অ্যান্ড ফিশিং এটা হচ্ছে তাদের লাইভলিহুড বা জীবিকা। দেয়ার গ্রেট স্কিল, তাদের যে মানে একটা দক্ষতা রয়েছে, স্কিল রয়েছে, সেটা কি তীর ধনুক চালাতে তারা ভীষণ ভালো পারে আর কি, তো বউ অ্যান্ড অ্যারো মানে তীর ধনুকে তারা ভীষণ দক্ষ। ওকে, নাম্বার বিতে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানেও টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটিকে পূরণ করতে হবে, প্রশ্নের মান 2 করে 3টের জন্য 6 নম্বর দেওয়া আছে। এখানে এই যে লাল কালার যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাদের কোশ্চেনে থাকছে, আর এই নীল কালারগুলো হচ্ছে এগুলো আনসার, এগুলো করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে এফেক্ট বলতে এফেক্টে এই যে এখানে এফেক্টটা দেওয়া আছে কি, পিগমিস ডু নট থিঙ্ক
ইট সেফ টু লিভ অন দ্য গ্রাউন্ড, মানে পিগমিস বলতে সেই জঙ্গলে যারা থাকে যে মানুষরা তাদের নাম হচ্ছে পিগমিস। তো এরা মনে করে না যে এটা সেফ প্লেস বা সেফ একটা জায়গা টু লিভ অন দ্য গ্রাউন্ড, মানে নিচে থাকা, মাটির নিচে থাকাটাকে তারা সেফ বা নিরাপদ বলে মনে করে না। কারণ কি? কারণ হচ্ছে দ্য ফরেস্ট আর ফুল অফ ওয়াইল্ড বিস্ট, জঙ্গলটা মানে বন্য জন্তুতে পরিপূর্ণ, তাই তারা নিচে থাকাটাকে সেফ বলে মনে করে না। দুইয়ে কী দেওয়া আছে? দেয়ার টিথ আর ভেরি স্ট্রং, তাদের দাঁতগুলো ভীষণ শক্ত। এর ফলে কি হয়? ফলে দে ক্যান বাইট থ্রু আ বল অফ লিড, তারা সিসার যে বল সেই বলটাকেও মানে কামড়াতে পারে আর কি। এরপর 3 নম্বর দেখে এখানে এফেক্টটা দেওয়া আছে, পিপল ইউজড ল্যাডার্স টু গেট ইন টু দেয়ার হার্টস, মানে মানুষজন তাদের সেই যে কুঁড়ে ঘরে প্রবেশ করার জন্য মানে কি করে? তারা ল্যাডার মানে হচ্ছে কি মই ব্যবহার করে। কারণ কি? কারণ হচ্ছে দে মেক দেয়ার হার্টস অন দ্য পোলস 10 to 12 feet হাই, তারা তাদের যে কুঁড়ে ঘর যেটা তৈরি করে সেটা 10 থেকে 12 ফুট পোলের মাথায় মানে খুঁটির মাথায় তৈরি করে। তার জন্য তাদের কী করতে হয়? মই ব্যবহার করতে হয় সেখানে ওঠার জন্য বা সেই ঘরে প্রবেশ করার জন্য। নাম্বার সিতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, ঠিক হলো ঠিক, ভুল হলে এফ লিখতে হবে। প্রশ্নমান 1 করে 4টির জন্য 4 নাম্বার দেওয়া আছে। নাম্বার 1-এ বলা হচ্ছে দ্য পিগমিস নো এগ্রিকালচার, মানে পিগমিসরা এগ্রিকালচার মানে কৃষিকাজ জানে, ঠিক না ভুল? এটা ভুল, তারা কৃষিকাজ কিন্তু জানে না, তারা পশু শিকার করে এবং হচ্ছে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তো এটা আমাদের কী হবে? এফ হবে, ঠিক আছে। এরপর দেখো, এটা আমাদের টি লিখে ফেলেছে, এটা এফ হবে, ঠিক আছে, এটা এফ হবে। এবং নাম্বার 2-এ কী দেওয়া আছে? দ্য পিগমিস আর অ্যাফ্রেড অফ ওয়াইল্ড বিস্ট, মানে পিগমিসরা ওয়াইল্ড যে বন্য যে পশু তাদের ভয় পায় আর কি। এটা কিন্তু ঠিক, তারা ভয় পায়, তার জন্য কিন্তু পোলের মাথায় তারা বাড়িতে মানে ফুটে ঘর তৈরি করে, তো এটা টি হবে। এরপর দে ক্যান বাইট আ বল অফ আয়রন, আয়রন মানে হচ্ছে লোহা, তারা লোহার বলকে কামড়ে দিতে পারে। এটাও হচ্ছে ভুল হবে, কারণ কী দেওয়া আছে আমরা কী পড়লাম মানে প্যাসেজটার মধ্যে? লেড বা সিসার যে বল সেই বল তারা কামড়াতে পারে আর কি, কিন্তু আয়রন বা লোহার বলকে কামড়াতে পারবে না, এটা ভুল তথ্য, তো আমরা এফ লিখব। দ্য মেইন ওয়েপন অফ পিগমিস ফর হান্টিং ওয়াজ বো অ্যান্ড অ্যারো, অর্থাৎ এই পিগমিসদের যে প্রধান অস্ত্র, উইপন মানে কি অস্ত্র, প্রধান অস্ত্র হচ্ছে পশু শিকার করার জন্য সেটা হচ্ছে বো অ্যান্ড হচ্ছে অ্যারো মানে তীর ধনুক। এটা ঠিক তথ্য, ঠিক আছে, তীর ধনুক তারা চালাতে খুব ভালো পারে এবং এটাই হচ্ছে তাদের প্রধান অস্ত্র শিকার করার জন্য, এটা হচ্ছে টি হবে। নেক্সট সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 3-এর এতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস, আর্টিকেল দিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 3 = 3। প্রথমে 1 নম্বর কী দেওয়া আছে? মিস্টার দে ইজ, এখানে এম এ দেওয়া আছে, বাট হিজ ওয়াইফ ইজ ড্যাশ দেওয়া আছে, বি এ দেওয়া আছে। তো আর্টিকেল দিতে হবে। আর্টিকেল কোনগুলো? আর্টিকেল হচ্ছে এ, আর হচ্ছে অ্যান, আর কি, আর হচ্ছে দি, ঠিক আছে, এই 3টিকে বলা হয় আর্টিকেল, ঠিক আছে, এ, অ্যান আর দি। তো এ কোথায় বসে? কনসোনেন্ট সাউন্ডের আগে হচ্ছে আমাদের এ বসে, আর ভাওয়েল সাউন্ডের আগে হচ্ছে অ্যান বসে। তো এখানে এই যে সাউন্ডটা আমরা পাচ্ছি প্রথমে এম, প্রথমে এ সাউন্ড আসে এবং এ কি ভাওয়েল সাউন্ড হচ্ছে, তার জন্য আমাদের কী হবে? এখানে অ্যান হবে, ঠিক আছে, এই জায়গায় আমাদের অ্যান হবে। আর ইজ, তো এরপর দেখো কী দেওয়া হচ্ছে? বি এ, এখানে তো কোনো ভাওয়েল সাউন্ড আসে না, প্রথমে বি আসে, কনসোনেন্ট সাউন্ড এটা, তার জন্য এখানে আমাদের কী হবে? এ হবে, ঠিক আছে। প্রথমটা অ্যান হবে, তারপরটা হচ্ছে এ হবে। নাম্বার 2-এ কী দেওয়া আছে? রিনা ইজ ড্যাশ টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এখানে দেখো কী হবে? রিনা ইজ, এখানে দা হবে, ঠিক আছে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। রিনা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, রিনা ক্লাসের মধ্যে সবথেকে লম্বা মেয়ে। নাম্বার বিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। 1 × 3 = 3। কী দেওয়া আছে নাম্বার 1-এ? অর্থাৎ এখানে বলা হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন দিয়ে এগুলোকে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। তো প্রথমে দেওয়া আছে ট্রাই টু কিপ ড্যাশ ফিট, এখানে দেখো ট্রাই টু কিপ ইউর সেলফ হবে, ট্রাই টু কিপ ইউর সেলফ ফিট মানে নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করো, ঠিক আছে, ব্যায়াম এবং দৌড়ঝাঁপ এগুলো করে আর কি, খেলাধুলো করে নিজেকে ফিট রাখতে হবে। তো এই যে ইয়োর সেলফ, এগুলো ইয়োর সেলফ, এই যে এটা প্রোনাউন একটা, এগুলো বলে রিফ্লেক্টিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, মানে এগুলোকে সেন্টেন্সে জোর দেওয়ার ক্ষেত্রে এই প্রোনাউনগুলোকে ব্যবহার করা হয়। তো এখানে হবে ইয়োর সেলফ।
নাম্বার 2 দ্য চিলড্রেন আর প্লেয়িং অ্যামং দেমসেলস মানে নিজেদের মধ্যেই ছেলেরা বাচ্চারা খেলছে। তারপরে মাদার কুকড দ্য ফুড, কীভাবে মাদার কুক দ্য ফুড হারসেলফ, মানে মা নিজেই রান্না করছেন। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের এমফ্যাটিক প্রোনাউন। তারপরে হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে। 1 × 4 = 4। 1 নম্বরে দাগে হি সেভড মানি ফর ফিউচার, চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তো হি সেভড দ্য মানি ফর ফিউচার, সে ভবিষ্যতের জন্য টাকা সেভ করেছিল বা বাঁচিয়েছিল। তো এখানে আমাদের ভয়েস চেঞ্জ করার সময় কী হয়, প্রথমে সাবজেক্টটা লিখতে হয়, অবজেক্টটা লিখতে হবে, তারপরে সাবজেক্ট মানে ভার্ব অনুযায়ী আমাদের অ্যামিজ আর ওয়াজ আর সেগুলো হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে সাবজেক্টে অবজেক্ট করে লিখতে হবে। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে আমাদের অবজেক্ট হচ্ছে মানি, তো মানিটা লিখতে হবে আগে, ঠিক আছে। তো মানি এখানে পাস্ট টেন্স আছে, তো মানি ওয়াজ সেভড বাই হিম ফর ফিউচার, এটা লিখতে হবে আমাদের ভয়েস চেঞ্জে। তো আমরা লিখছি দেখো মানি ওয়াজ সেভড বাই হিম ফর ফিউচার, টাকা ভবিষ্যতের জন্য তার জন্য বাঁচানো হয়েছিল। সি ওয়ার্কস ভেরি হার্ড, সি হ্যাজ টু সাপোর্ট হার ফ্যামিলি, জয়েন ইউজিং ইনফিনিটিভ, ঠিক আছে। ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ বলতে এই যে টু দিয়ে আমাদের বাক্যটাকে দুটো বাক্য যোগ করতে হবে। তা কীভাবে করতে পারি, সি ওয়ার্কস ভেরি হার্ড টু সাপোর্ট হার ফ্যামিলি, এরকম সে তার পরিবারকে সাপোর্ট করার জন্য ভীষণ পরিশ্রম করে। তো সি ওয়ার্কস ভেরি হার্ড টু সাপোর্ট হার ফ্যামিলি, জাস্ট এখানে টু বসিয়ে দিয়ে এই অংশটা আমরা লিখে দিই। তারপর 3 নম্বরে দেখো আই অ্যাম ফন্ড ড্যাশ চকোলেট, তো ইউজ দ্য প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন লিখতে হবে। তো আই অ্যাম ফন্ড এখানে কী হবে বলতো, এখানে হবে অফ, ঠিক আছে। আই অ্যাম ফন্ড অফ চকোলেট, আমি চকোলেট ভালোবাসি। দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু আই অ্যাম স্টেইং উইথ ইউ, সোয়ালো বললো আই অ্যাম স্টেইং উইথ ইউ, আমি তোমার সঙ্গেই থাকছি, ঠিক আছে। চেঞ্জ দ্য মাড অফ নেরেশন, এটাকে নেরেশন চেঞ্জ করতে হবে। আমরা কী লিখতে পারি, দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম, এরকম করে, ঠিক আছে। দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম, এটা হচ্ছে এর নেরেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন। এরপর সেকশন সি রাইটিং স্কিলে দেওয়া আছে। 4 নম্বর দাগে রাইট আ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ আ সুটেবল টাইটেল টু দ্য স্টোরি। এখানে বলা হচ্ছে রাইট আ স্টোরি, একটা গল্প লিখতে হবে ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এখানে কিছু হিন্টস দেওয়া আছে সেগুলো সাজে লিখতে হবে। গিভ আ সুটেবল টাইটেল অফ দ্য স্টোরি, এবং গল্পের একটা সুন্দর নামও দিতে হবে, ঠিক আছে, উপযুক্ত নাম দিতে হবে। দেখো হিন্টসগুলো কী দেওয়া আছে এখানে, আ ফার্মার ফাইন্ডস আ স্নেক, একজন কৃষক একটা সাপকে খুঁজে পেয়েছিল। অলমোস্ট ডেড উইথ কোল্ড, মানে ঠান্ডায় প্রায় মৃত অবস্থায় একটা সাপকে পেয়েছিল। ব্রিংস ইট হোম এটাকে ঘরে নিয়ে আসলো। ওয়ার্মস ইট এটাকে মানে উষ্ণতা দিল বা তাপ দিল। সেভস ইটস লাইফ, এটার জীবন বাঁচালো। দ্য স্নেক ইজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মার্স সন, তারপর সেই সাপটি সেই কৃষকের ছেলেকে কামড়াতে গেল। দ্য ফার্মার চেঞ্জেস অ্যাওয়ে দ্য স্নেক, তারপর কী করলো, সেই কৃষক সাপটিকে তাড়িয়ে দিল। ওকে, তো এই পয়েন্টগুলোর সাহায্যে আমাদের গল্পটাকে লিখতে হবে। তো যে কোনো গল্প লেখার সময় কিন্তু আমাদের পাস্ট টেন্সে লিখতে হয়, ঠিক আছে। এখানে যে আমাদের এই যে পয়েন্টসগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। যখন আমরা লিখবো এই সমস্ত ভার্বগুলো যেগুলো রয়েছে, ভার্বসের যে ফর্ম, সেগুলো কিন্তু আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। দেখো আমরা কীভাবে লিখবো এর উত্তরটা, আ ফার্মার অ্যান্ড আ স্নেক, এটা হচ্ছে আমরা এই স্টোরিটার নাম দিলাম, একটা কৃষক এবং একটা সাপ, ঠিক আছে। ওয়ান্স আপন আ টাইম, মানে কোনো এক সময়, দেয়ার লিভড আ পুয়ার অ্যান্ড কাইন্ড ফার্মার, একজন দরিদ্র এবং দয়ালু ফার্মার মানে কৃষক বসবাস করত। ওয়ান ডে ওয়েন হি ওয়াজ গোয়িং হোম, ওয়ান ডে মানে একদিন যখন সে মানে বাড়ি যাচ্ছিল আর কি। ওয়ান ডে ওয়েন হি ওয়াজ গোয়িং হোম, একদিন যখন সে বাড়ি যাচ্ছিল। হি ফাউন্ড আ স্নেক, সে একটা সাপকে দেখতে পেল। অলমোস্ট ডেড উইথ কোল্ড, মানে ঠান্ডায় প্রায় মৃত অবস্থায় একটা সাপকে দেখতে পেয়েছিল। হি পিকড ইট আপ, সেটাকে তুলে নিল আর কি। অ্যান্ড ব্রট ইট হোম, এবং এটাকে বাড়িতে নিয়ে আসলো। হি ওয়ার্মড ইট অ্যান্ড সেভড ইটস লাইফ, সে এটাকে ওয়ার্মড মানে কি উত্তাপ দিল এবং এর জীবনটা বাঁচালো। আফটার ফুললি কিওর্ড দ্য স্নেক ওয়াজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মার্স সং, তো আফটার ফুললি কিওর মানে পুরোপুরি ঠিক হয়ে যাওয়ার পরে, দ্য স্নেক মানে সাপটি ওয়াজ অ্যাবাউট টু বাইট মানে কামড়াতে গিয়েছিল দ্য ফার্মার্স সং মানে কৃষকের ছেলেকে। দেন দ্য ফার্মার রিয়েলাইজড হিজ মিস্টেক, তারপর কৃষক তার যে ভুল সেটা বুঝতে পেরেছিল, ঠিক আছে, যে
দুষ্টু লোকের ভালো কোনো সময় করতে নেই, ঠিক আছে? দুষ্টু লোক হোক বা যে কোনো প্রাণী হোক, যাই কিছু হোক। দেন হি চেজড দ্য স্নেক অ্যাওয়ে ফ্রম হিম। তারপর কী করলো সেই কৃষক সাপটিকে সেখান থেকে তাড়িয়ে দিল। ওকে, এবং এটার একটা মরাল বা নীতি কথা আমরা এখানে লিখেছি, গ্র্যাটিটিউড ক্যান নট বি এক্সপেক্টেড ফ্রম দ্য উইকেড। উইকড বলতে হচ্ছে দুষ্টু, ঠিক আছে, বা যারা বদমাস আর কি। তো বদমাস বা দুষ্টুদের কাছ থেকে কিন্তু কোনো কৃতজ্ঞতা আশা করা যায় না। যদি আমরা কোনো বদমাস লোকের বা খারাপ লোকের আমরা কোনো উপকার করি বা ভালো করি, তার পরিবর্তে সে কখনোই আমাদের কাছে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করে না, ঠিক আছে? তো সেটাই এখানে বলা হয়েছে, এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে। এরপর দেখো এটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে বাংলাটিকে এখান থেকে পড়তে পারো। ওকে, দেখো এরপর অথবা দিয়ে আরেকটা বলা হচ্ছে, রাইট আ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু বি কাইন্ড টু অ্যানিম্যালস। তো বলা হচ্ছে রাইট আ লেটার, একটা চিঠি লিখতে হবে, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস 80টা শব্দের মধ্যে, টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার তোমার যে ছোটো ভাই তার কাছে লিখতে হবে, অ্যাডভাইসিং হিম তাকে উপদেশ দিয়ে লিখতে হবে। কী উপদেশ দিয়ে? টু বি কাইন্ড টু অ্যানিম্যালস মানে হচ্ছে প্রাণী বা পশুদের সঙ্গে যেন সে কাইন্ড মানে কি দয়ালু বা ঠিক আছে সদয় ব্যবহার করে, ভালো ব্যবহার করে, ঠিক আছে? যারা রাস্তার যে সমস্ত প্রাণী বা পশু যাই হোক না কেন তাদের প্রতি যেন ভালো আচরণ করে, সেই উপদেশগুলো তুমি তোমার ভাইকে দিয়ে একটা চিঠি তোমাকে লিখতে হবে 80টা শব্দের মধ্যে। ওকে, দেখো আমরা এটা লিখছি, এই চিঠিটা প্রথমে খাতার ওপরে ডান দিকে কী লিখবে? ওন অ্যাড্রেস অ্যান্ড ডেট, মানে নিজের ঠিকানা লিখবে এবং তার নিচে একটা ডেট লিখবে, ঠিক আছে? তারপরে কী করবে? ডিয়ার বিদেশ, সেখানে ডিয়ার লিখে নিজের ভাইয়ের নামটা লিখবে, বা ডিয়ার ব্রাদারও লিখতে পারো। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আমি আশা করছি তুমি ভালো আছো। এরপর দেখো হাউ আর ইউর স্টাডিজ আর গোয়িং অন, তোমার পড়াশোনা কেমন চলছে। আই ওয়ান্টেড টু শেয়ার ওয়ান থিং দ্যাট আই রিসেন্টলি কেম অ্যাক্রস। দেখো এখানে কি বলছে? আই ওয়ান্টেড মানে আমি চেয়েছিলাম, টু শেয়ার ওয়ান থিং মানে একটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করতে, দ্যাট আই রিসেন্টলি কেম অ্যাক্রস যেটা আমি খুব সাম্প্রতিক যেটার সঙ্গে আমার পরিচয় হয়েছে আর কি, যেটা আমি বুঝতে পেরেছি। লাস্ট মান্থ মানে গত মাসে, ওয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল, যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, ওয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল যখন আমি স্কুলে যাচ্ছিলাম, ঠিক আছে? আই কেম অ্যাক্রস আ স্ট্রিট ডগ, আমার সাথে একটা স্ট্রিট ডগ রাস্তার কুকুরের সাক্ষাৎ হয়েছিল। ইট ফেল্ট ভেরি হেল্পলেস উইথ হাঙ্গার, এটা মানে খুব নিজেকে খুব অসহায় মনে করছিল এবং সে খুব ক্ষুধার্ত ছিল। পিপল রাদার দ্যান হেল্পিং ইট মানে মানুষজন এটাকে সাহায্য করার পরিবর্তে স্টার্টেড থ্রোয়িং স্টোনস অ্যাট ইট, এটার প্রতি মানে পাথর ছুঁড়তে শুরু করলো। আই ফেল্ট ভেরি ব্যাড, এবং এটাকে আমার খুব খারাপ লাগলো এটা দেখে। আই কেপ্ট সাম বিস্কিটস ইন ফ্রন্ট অফ ইট। ওকে, তো আই কেপ্ট মানে এটার সামনে আমি কিছু বিস্কিটস রাখলাম, অ্যান্ড ইট স্টার্টেড ইটিং এবং এটা খেতে শুরু করলো, তো কুকুরটা খেতে শুরু করলো সেই বিস্কুটগুলো। I want to advise you that never ever mistreat any animals. তো দেখো আমি এখানে তুমি তোমার ভাইকে বলছো আর কি, আই ওয়ান্ট মানে আমি চাই, টু অ্যাডভাইস ইউ তোমাকে উপদেশ দিতে, দ্যাট মানে কি যে, নেভার এভার মানে কখনোই না আর কি, ঠিক আছে, বা কোনো দিনই না, মিসট্রিট বলতে কি খারাপ আচরণ করবে না, ঠিক আছে, খারাপ আচরণ করবে না অ্যানি অ্যানিম্যালস কোনো প্রাণীর সঙ্গে। আই নো ইউ আর আ সেন্সিবল বয় মানে আমি জানি যে তুমি হচ্ছে একটা সংবেদনশীল একটা ছেলে, সেন্সিটিভ বয়, ঠিক আছে, সেন্সিটিভ বয় মানে তুমি একটা সংবেদনশীল ছেলে। অ্যান্ড ইউ উইল লিসেন টু মি এবং তুমি আমার কথা শুনবে, ঠিক আছে। এরকম করে আমরা এই লেটারটিকে লিখলাম। আই উইল বি ব্যাক সুন, আমি খুব শীঘ্রই ফিরে আসবো, অর্থাৎ তুমি হয়তো কোনো হোস্টেলে বা কোথাও আছো সেখান থেকে ফিরে আসবে, এরকম করে আমরা লিখলাম। এরপর কি করবে? ইয়োর্স লাভিং, এটা লেখার পর এখানটা নিজের নামটা লিখবে, ঠিক আছে। আর এই খাতার বাঁ দিকে নিজের ভাইয়ের যে ঠিকানা সেটা লিখবে এবং ডেট লিখবে এখানে, ওকে, এই অংশটাই। তো এইভাবে করে তোমার লেটারটিকে লিখবে এবং এখানে দেখো এখানে তোমার নিজের নামটা লিখবে, ঠিক আছে। এখানে আমরা যে কোনো নাম দিয়েছি একটা, তুমি তোমার নিজের নামটাকে এখানটা লিখে দেবে এবং এটার বাংলা অর্থটা এখানে দেওয়া আছে, তোমরা ভিডিওটিকে পজ করে বাংলাটিকে পড়বে, ওকে। আর যদি এই প্রশ্নদের পিডিএফগুলো পেতে চাও আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে, অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পাবে। পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে পিডিএফগুলো, তোমাদের প্রথমে পেমেন্ট করতে হবে, তারপর পিডিএফগুলো সব ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।